সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আজকে আমরা যে চ্যাপ্টারটা করব, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে একমাত্রিকে একটি কণার গতি। অর্থাৎ একটা কণার গতি এখানে আলোচনা করা হবে আর একটি অক্ষেই আলোচনা করা হবে। ধরো এক্স অক্ষ, আমরা বেশিরভাগ সময় এটাকে এক্স অক্ষেই চিন্তা করব। তো এক্স অক্ষের দিকেই একটা কণা যে যাচ্ছে বা আসতেছে সেই গতি নিয়ে এখানে আলোচনা করা হবে। দুইটা অক্ষ একসাথে কাজ করায় এখানে আলোচনা করা হবে না। ওকে, তো এই অধ্যায় থেকে আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নে কি বলছে দেখো, একটি কণা এ বিন্দু হতে স্থিরাবস্থায় ও এ সরল রেখায় এমন ত্বরণে সঞ্চার করে যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে এবং যা ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। গতি আলোচনা করো। ওকে, তাহলে এই একটু পর্যন্ত আমাদেরকে কন্ডিশনগুলো দেওয়া আছে, ওই কণা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আর ওই তথ্যের ভিত্তিতে গতি কেমন হতে পারে সেটা আমাকে আলোচনা করতে হবে। তো এখানে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন বুঝে একটা চিত্র তোমাকে রেডি করার প্র্যাকটিস করতে হবে। তুমি প্রশ্ন বুঝে যত দ্রুত চিত্র রেডি করতে পারবা, তোমার উত্তরটা তত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো বলছে কি একটি কণা, আমি সবসময় চেষ্টা করব যে প্রশ্ন থেকে বুঝে বুঝে চিত্র আঁকার এবং প্রশ্ন থেকে বুঝে বুঝে বাংলা কথাগুলা শেয়ার করার। ওকে, তাহলে দেখো একটি কণা এ বিন্দু হতে, তাহলে আমরা একটা এ বিন্দু আঁকার চেষ্টা করি। এই হচ্ছে এ বিন্দু। তো ভাবলাম যে একটি কণা, এখানে একটা কণা আছে এই বিন্দুতে, একটি কণা এ বিন্দু হতে স্থিরাবস্থায়, অর্থাৎ এই বিন্দুতে কণাটা চুপচাপ বসে আছে। স্থিরাবস্থায় মানে হচ্ছে তার কোনো বেগ নেই। ওকে, স্থিরাবস্থায় ও এ সরল রেখায় এমন ত্বরণে সঞ্চার করে, অর্থাৎ কণাটা যে চলবে সেই চলার রাস্তাটা হবে ও এ সরল রেখার উপর দিয়ে। কি বললাম? এই বিন্দু হতে স্থিরাবস্থায় ও এ সরল রেখায় এমন ত্বরণে সঞ্চার করে। সঞ্চার করা মানে হচ্ছে চলা, সঞ্চার করা মানে হচ্ছে নির্দিষ্ট নিয়মে চলা। ওকে, নির্দিষ্ট নিয়মে চলা না বলে সরাসরি সঞ্চার করে শব্দটি উল্লেখ করা হয়। ওকে, তাহলে কণাটা কোথায় চলবে? ও এ সরল রেখার উপর দিয়ে চলবে। কিভাবে চলবে সেটা এখন আমরা পড়ব। কিভাবে চলবে? এমন ত্বরণে সঞ্চার করে। কেমন ত্বরণে সঞ্চার করে? যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে, যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে। তাহলে যে দিক দিয়ে গেলে ও বিন্দুকে পাওয়া যাবে না, সে সেদিক দিয়ে যাবে। কেন? কারণ প্রশ্নে বলছে যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে। তাইলে কণাটা যদি এই দিক দিয়ে চলে আসে, তাহলে কার ও বিন্দু থেকে বাইরের দিকে সে গেল না, সে ও বিন্দুর ভিতরে চলে আসলো, ও বিন্দুর দিকে চলে আসলো। ফলে কণাটা আসলে যাবে এই দিক দিয়ে, যা সর্বদা ও বিন্দু হতে বাইরের দিকে। এবং আরেকটা কন্ডিশন আছে, অর্থাৎ এমন ত্বরণে সঞ্চার করে, এই কন্ডিশনটা দুইটা। একটা হচ্ছে যা সর্বদা ও বিন্দু হতে বাইরের দিকে, যেটা আমরা বুঝে গেছি, এবং ওই ত্বরণটার আরেকটা কন্ডিশন আছে। ওই আরেকটা কন্ডিশন হচ্ছে যা ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। যা ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। এই কন্ডিশনটা আমরা এখানে চিত্রে দেখাইতে পারবো না, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশন। আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই ম্যাথমেটিক্যাল কন্ডিশন আমাদেরকে সাহায্য করবে। তাইলে দেখো চিত্রে যা যা বলছে তার তথ্য আমরা এখানে তুলে ধরছি। শুধুমাত্র আমরা কি পাইলাম চিত্র থেকে? যে এই বিন্দুতে একটা বস্তু, একটা কণা স্থির অবস্থায় আছে, আর ওই কণাটা যে দিক দিয়ে যাওয়া আসা করবে বা ওই কণাটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে ও এ সরল রেখা বরাবর সে যাবে। এবং সে কিভাবে যাবে? সে এমনভাবে যাবে, এমন ত্বরণে যাবে, তার ত্বরণটা এমন হবে যেন সে ও বিন্দু থেকে বাইরের দিকে সবসময় যাওয়ার চেষ্টা করবে, ও বিন্দুর দিকে আসার চেষ্টা করবে না, ও বিন্দু থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর আরেকটা কন্ডিশন বলছে, সেটা হচ্ছে ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। অর্থাৎ ত্বরণটা ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল হবে। সেই কথাটা আমরা পরে আলোচনা করব। ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল মানে কি, সেটা আমরা অঙ্কের ভিতরে গিয়ে ঢুকে আলোচনা করবো। ওকে, তো এখন দেখো আমরা করব কি, এই চিত্রে থেকেই আমরা একটা মানে আনসারটা শুরু করব। তবে আমরা আনসারটা শুরু করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু এ বিন্দু থেকে কণাটা বাইরের দিকে যাচ্ছে, যেহেতু এই বিন্দু থেকে কণাটা কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে যাচ্ছে। তো আমরা একটা কাজ করব, যে আমরা যেহেতু গতি আলোচনা করতে বলছে, তার গতিটা কেমন হবে সেটা আলোচনা করব। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভাববো যে এই কণাটা টি সময় ধরে চলছে। এই কণাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে টি সময় ধরে চলছে। আমরা তো 5 সেকেন্ড 10 সেকেন্ড বলতে পারি না, কারণ হচ্ছে কতক্ষণ ধরে চলছে সেটা আমরা আলটিমেটলি জানি না। তো আমরা একটা চলক ধরে নেব, সেই চলকটা হচ্ছে টি। তাহলে এই বিন্দু থেকে আমরা ভেবে নেব যে সে টি সময় ধরে চলছে। আর
টি সময় ধরে যাওয়ার পর সে একটা বিন্দুতে এসে পৌঁছাইছে, যে বিন্দুটার নাম আমরা দিলাম পি। যে বিন্দুটার নাম আমরা দিলাম পি। কি বললাম, কণাটা এখান থেকে যেহেতু বলছে এখান থেকে যাত্রা শুরু করছে, তো যাত্রা শুরু করে আমরা ধরলাম যে সে টি সময় পর্যন্ত চলছে। টি সময় পর্যন্ত চলে সে যে জায়গাতে এসে পৌঁছাইছে সেই জায়গাটার নাম হচ্ছে পি। এখন যেহেতু সে টি সময় ধরে একটা জায়গায় এসে পৌঁছাইছে, তো তার একটা বেগ নিশ্চয়ই সেখানে হয়েছে। ধরো এখানে তার বেগ ছিল 0, তার একটু বেগ বাড়ছে, ধরো 1, তারপর আরেকটু বেগ বাড়ছে 2, 3, 4, 5, এভাবে বেগ না বাড়লে সে তো এই জায়গায় আসবে না। যদি তার বেগ 0 থাকতো এবং তার বেগ না বাড়তো, তাহলে তো তার বেগ আজীবন 0 থেকে যেত, সে আজীবন বসে থাকতো। কিন্তু এখানে তো বলছে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া, তার মানে বস্তুটা বেগ বাড়তে বাড়তে এই জায়গায় আসছে। তো টি সময় পরে সে পি অবস্থানে আসছে এবং এই টাইমে তার বেগ হইছে ভি, শেষ বেগ যেটাকে আমরা বলি আর কি। তাহলে এখান থেকে এইটুকুতে আসার কারণে তার বেগ হইছে ভি এবং সে টি টাইম ধরে চলছে। এই যে মুখ দিয়ে আমি যে কথাগুলো এতক্ষণ বলছি, এই কথাগুলো আমাকে বাংলায় লিখে প্রকাশ করতে হবে। তাহলে এই কথাগুলো আমরা এখন বাংলায় সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করি। তাহলে আমরা বলা শুরু করি যে, মনে করি আমি আমার মতো করে লিখব, আর আমার যে মত, সেই মতটা হচ্ছে প্রশ্নে যেভাবে বলছে আলটিমেটলি সেভাবে করার চেষ্টা করে। ওকে, আমরা প্রশ্নের আকারে আমাদের মত প্রকাশ করার চেষ্টা এই জন্যই করবো, কারণ প্রশ্ন সবসময় আমাদের সাথে থাকবে। উল্টাপাল্টা করে লিখলে, নিজের মতো করে অন্যভাবে যদি লিখি, তাহলে পরীক্ষার হলে গিয়ে সেটার মনে থাকার সম্ভাবনা কমে যাবে। কিন্তু প্রশ্ন যেহেতু আমাদেরকে পরীক্ষার হলে দিবেই দিবে, সুতরাং প্রশ্নের আলোকে আমরা কথাগুলো লেখার চেষ্টা করব। তাহলে মনে করি কণাটি, একটু বোঝার চেষ্টা করব, মনে করি কণাটি ও এ সরল রেখায়, মনে করি কণাটি ও এ সরল রেখায়, নাই প্রশ্নে বলছে তো ও এ সরল রেখায় কি হয়েছে, ও এ সরল রেখায় এ বিন্দুতে, ও এ সরল রেখায় এ বিন্দুতে স্থির অবস্থায় থেকে, মানে কণাটা কি বললাম, কণাটা কি আছে, স্থির অবস্থায় আছে। কোন জায়গায়? কণাটা স্থির অবস্থায় আছে এ বিন্দুতে। এই বিন্দুতে স্থির অবস্থায় থেকে, তারপরে প্রশ্নে বলছে না এমনভাবে সে যায় ও বিন্দু হতে বাইরের দিকে চলে যায়, তো আমরা কথাটা ওইভাবে লিখবো, স্থির অবস্থায় থেকে ও বিন্দু হতে, স্থির অবস্থায় থেকে ও বিন্দু হতে বিপরীত দিকে, ও বিন্দু হতে বিপরীত দিকে এফ ত্বরণে যাত্রা শুরু করে। মানে প্রশ্নে একটা ত্বরণের কথা বলছে, যে এত ত্বরণে যাত্রা শুরু করছে বলছিল, আমরা সেই ত্বরণটার নাম দিলাম এফ ত্বরণ। বিপরীত দিকে এফ ত্বরণে যাত্রা শুরু করে। এফ ত্বরণে যাত্রা শুরু করে। ওকে, শুধু যাত্রা শুরুই করছে না, সে যাত্রা শুরু করে টি সময়ে, ওই যে আমরা বলছিলাম সে টি সময়ে পি জায়গায় পৌঁছেছে, তো টি সময়ে, অথবা বলি যে টি সময় শেষে পি বিন্দুতে পৌঁছে বা পি বিন্দুতে এসে, পি বিন্দুতে পৌঁছে, টি সময় শেষে পি বিন্দুতে পৌঁছে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে খুবই সিম্পল ব্যাপার, প্রশ্নে যা চাইছে ঠিক তাই আমরা লেখার চেষ্টা করছি। প্রশ্নে বলছিল বস্তুটা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, এবং আমি বলছিলাম যে এই বিন্দুতে সে স্থির অবস্থায় আছে এবং সে ও বিন্দুর বিপরীত দিকে যাত্রা শুরু করতেছে। সেই কথাটা আমরা প্রশ্ন থেকে আলোকপাত করলাম, এবং বিপরীত দিকে যাওয়ার সময় আমরা তাকে ধরে নিলাম যে টি একটা সময়ে সে পি বিন্দুতে এসে পৌঁছাইছে, আর টি একটা সময়ে যখন সে পি বিন্দুতে এসে পৌঁছাইছে তখন তার বেগ হয়েছিল ভি। এখানে তার বেগ ছিল 0, কিন্তু টি সময় পরে সে যেখানে আসছে সেই জায়গায় তার বেগ হয়েছে ভি, এবং আমরা সেই কথাগুলো এখানে উল্লেখ করে দিলাম। টি সময় শেষে সে পি বিন্দুতে পৌঁছেছে এবং সেখানে তার ভি বেগ প্রাপ্ত হয়েছে, মানে তার বেগ আলটিমেটলি শেষ পর্যন্ত ভি হয়েছে। ওকে, তো এখন এই যে সে টি সময় পরে সে পি বিন্দুতে পৌঁছাইছে, সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তার বেগ আগে 0 ছিল, এখন তার বেগ কি হয়েছে ভি। তো এখন সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে না, সেই দূরত্বের কথাটাও আমরা একটু বাংলা ভাষায় এখানে প্রকাশ করে দিই। তাহলে আমরা বলবো যে এই সময়ে মানে হচ্ছে ওই টি সময় আর কি। টি সময়ে তার বেগ যেহেতু ভি হয়েছে, তো টি সময়েতে সে একটা দূরত্ব অতিক্রম করছে। তো আমরা সে কত দূরত্ব অতিক্রম করছে, মানে কোথা থেকে কোথায় গেছে, সেই কথাটা একটু বলার চেষ্টা করব।
এই সময়ে কণাটি আমি এখানে লিখে ফেলি, এই সময়ে কণাটি সব বানান ভুলভাল লিখতেছি, এই সময়ে কণাটি কোথায় কোথায় গেছে দেখো, এক্স ইকুয়াল টু, আমরা দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করব, কিন্তু এক্স এর মান একবার হবে ও এ আর একবার হবে ওপি। তাহলে এক্স ইকুয়াল টু ও এ অবস্থান হতে, এক্স ইকুয়াল টু, সে আগে এখানে ছিল, এক্স ইকুয়াল টু ও এ অবস্থায় ছিল, এখন সে কোথায় চলে গেছে, ও পি অবস্থানে চলে গেছে। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু ও এ অবস্থান হতে এক্স ইকুয়াল টু ও পি অবস্থানে পৌঁছে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু ও এ, এটা একটু সুন্দর করে লিখি আমি, এক্স ইকুয়াল টু ও এ অবস্থান হতে এক্স ইকুয়াল টু ও পি অবস্থানে পৌঁছে। ওকে, তার মানে একদম সহজ কথা, এই ও বিন্দুকে কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু ধরতে হচ্ছে, কারণ প্রশ্নে ওই ও একটা দেওয়া আছে। তাহলে এই ও এ জায়গায় সে আগে ছিল, সে আগে কোথায় ছিল, এ বিন্দুতে ছিল। তো এই বিন্দুতে থাকার যে ভেক্টর সেটা হচ্ছে ও এ ভেক্টর, আর সে এখন পি বিন্দুতে গেছে, ফলে এটা ও পিতে গেছে। ওকে, তার মানে সে আগে তার অবস্থান ছিল এক্স ইকুয়াল টু ও এ। তো আমি একটা কাজ করব, এই ও এ যে জায়গাটা, সেই জায়গাটাকে আমি ধরবো এ পরিমাণ, মানে এ দূরত্ব। ওকে, আর এই ও থেকে পি যে জায়গাটা, সেই জায়গাটাকে আমি ধরবো যে এক্স দূরত্ব। তাহলে এটাকে আমি এভাবে ধরতে পারবো যে এক্স ইকুয়াল টু এ, আর এটাকে ধরতে পারবো এক্স ইকুয়াল টু এক্স। অর্থাৎ সে এক্স ইকুয়াল টু এ দূরত্ব থেকে ফাইনালি এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে গেছে। অর্থাৎ আমাকে হিসাব করতে হবে এ থেকে এক্সে যাওয়ার পর্যন্ত তার কি পরিমাণ বেগ হয়েছিল, সেই কাজটা আমাকে করে বের করতে হবে। তো আমি এখানে দূরত্বটাকে এক্স ইকুয়াল টু এ ধরছি, এ হচ্ছে একটা ধ্রুবক ধরছি, কারণ এটা আমার জানা থাকা উচিত সে আগে কোথায় ছিল, আর এটা আমার অজানা মান, জানি না সে এখন কোথায় গেছে। টি সময়ে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে, তো টি সময়ে সে কোথায় গেছে সেটা আমার জানা থাকার মানে প্রশ্ন নাও থাকতে পারে, কথা নাও উঠতে পারে, সেজন্য আমি সেটাকে এক্স ধরছি, অজানা মানকে এক্স ধরছি, জানা মানটাকে এ ধরছি। তাহলে আদি যেখানে সে ছিল সেই জায়গাটার মান আমি ধরে নিছি যে এ, সেটা আমি জানি, আর সে এখন যেখানে পৌঁছাইছে সেই মানটা আমি জানি না, সেটাকে আমি ধরে নিছি এক্স। তো এই এক্স ইকুয়াল টু এ যেটা ধরছি সেটা তো আমি এখানেও লিখে দিতে পারি, এক্স ইকুয়াল টু ও এ সমান এ লিখে দিতে পারি। আর এখানে যেটা ধরছি এক্স ইকুয়াল টু ওপি, সেটা সমান আমি এক্স ধরে ফেলতে পারি। তার মানে আমি বুঝাচ্ছি এক্স ইকুয়াল টু এ থেকে সে এক্স ইকুয়াল টু এক্সে গেছে। ওকে, তাহলে আমি বাংলা কথাটা আরেকবার পড়ে বোঝার চেষ্টা করি। কি বলছে, মনে করি কণাটি ও এ সরল রেখায় এ বিন্দুতে স্থির অবস্থায় থেকে, মনে করি কণাটি ও এ সরল রেখায় এ বিন্দুতে স্থির অবস্থায় থেকে ও বিন্দু হতে বিপরীত দিকে এফ ত্বরণে যাত্রা শুরু করে। ওই যে একটা ত্বরণের কথা বলছিল, সেটা আমরা বললাম যে এফ ত্বরণে যাত্রা শুরু করে। অর্থাৎ তোমাকে প্রশ্নে যা বলছে তা একটু এখানে কোটেশন করে দিতে হবে। এফ ত্বরণে যাত্রা শুরু করে, তো টি সময় শেষে পি বিন্দুতে পৌঁছে। তাহলে এফ ত্বরণে যাত্রা শুরু করছে এবং সে টি সময় শেষে পি বিন্দুতে পৌঁছাইছে। ওই পি বিন্দুতে পৌঁছানোর পর তার বেগ হয়েছিল সেই বিন্দুতে ভি, এবং ওই সময় সে যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বের কথাবার্তাও আমরা এখানে আলোচনা করে দিছি। ওকে, এখন প্রশ্নের সব কথাই আমরা এখানে বলে ফেলছি, কিন্তু এই কথাটা আমরা বলিনি, ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। এই কথাটা কিন্তু প্রশ্নের, এই কথাটা আমরা কোথাও উল্লেখ করি না, খুব ভালো করে খেয়াল করলে তুমি দেখবা সব আছে, কিন্তু এই কথাটা নেই। ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল, এই কথাটার মানে হচ্ছে এখানে একটা এবং দিছে, দেখো এই এবং এর আগে এই যে দাগ দেওয়া কন্ডিশনটা আসলে ত্বরণের কন্ডিশন। ওকে, আমি যদি আরেকবার প্রশ্নটা পড়ি তাহলে তোমাদেরকে বুঝাতে পারবো। ত্বরণে সঞ্চার করে যা সর্বদা এত বিন্দু থেকে বাইরের দিকে এবং এত, তার মানে এই ত্বরণের কন্ডিশন হচ্ছে এত। তার মানে কি বলতেছে, ত্বরণ ও বিন্দু হতে ইহার দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। তার মানে ত্বরণ এক্স এর উপরে পরিবর্তনশীল, ত্বরণ ও বিন্দু হতে দূরত্বের উপর। তো ও বিন্দু হতে দূরত্ব আমি এখানে কি ধরছি, দেখো ও বিন্দু হতে এটার দূরত্ব আমি এক্স ইকুয়াল টু এ ধরছি, ও বিন্দু হতে যেখানে গেছে সেটার দূরত্ব এক্স ইকুয়াল টু এক্স ধরছি। তার মানে এখানে আমি দূরত্বকে এক্স মনে করছি আলটিমেটলি। শুরুতেও আমি এক্স ধরছি, শেষেও আমি এক্স ধরছি। শুরুতে এক্স এর মান আমি এ ধরছি, শেষে এক্স এর মান আমি এক্স ধরছি, মানে আমি যেটা বের করতে চাই সেটা এক্স ধরছি। তার মানে এই ত্বরণ এই এক্স এর উপরে পরিবর্তনশীল। আরে ভাই, ত্বরণ এক্স এর উপরে পরিবর্তনশীল কথাটার মানে হচ্ছে ত্বরণ এক্স এর সমানুপাতিক। কেন? কারণ বলছে ত্বরণ দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। তার মানে দূরত্ব যদি বেড়ে যায় ত্বরণ বেড়ে যাবে, দূরত্ব যদি কম হয় ত্বরণ কম হবে। তো দূরত্বের অনুসারে পরিবর্তনশীল মানে হচ্ছে
এই এফটা আসলে সমানুপাতিক হচ্ছে এক্স এর। এই এফটা আসলে কার সমানুপাতিক? এক্স এর সমানুপাতিক। তো এখন আমরা সেটা এখানে বলার চেষ্টা করব। প্রশ্নানুযায়ী বা প্রশ্নমতে কি বলছিল? ত্বরণ দূরত্বের অনুসারে পরিবর্তনশীল, নাকি? প্রশ্নমতে ত্বরণ দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। প্রশ্নমতে ত্বরণ দূরত্বের অনুসারে পরিবর্তনশীল, তার মানে আমাদের ত্বরণকে আমরা এফ দ্বারা প্রকাশ করছিলাম। খুব ভালো করে খেয়াল করবা, আমাদের ত্বরণকে আমরা প্রকাশ করছিলাম এফ দ্বারা, আর দূরত্বকে আমরা প্রকাশ করছি ছোট হাতের এক্স দ্বারা। তাহলে ত্বরণ দূরত্বের অনুসারে পরিবর্তনশীল মানে হচ্ছে এই এফ সমানুপাতিক এক্স। তাহলে এই দূরত্বকে কোত্থেকে দূরত্ব? ও বিন্দু হতে দূরত্ব, ও বিন্দু হতে ইহার দূরত্বের। তাহলে ও বিন্দু হতে কণার প্রথম দূরত্ব ছিল এ, আর ও বিন্দু হতে কণার লাস্ট দূরত্ব ছিল এক্স। তাহলে এই দূরত্বের উপরে সে পরিবর্তনশীল। ফলে আমরা বললাম যে প্রশ্নে যেহেতু বলছে ত্বরণ দূরত্বের অনুসারে পরিবর্তনশীল, সেহেতু আমরা বললাম যে এফ আসলে এক্স এর সমানুপাতিক। ওকে, তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, তোমরা নিশ্চয়ই জানো সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিলে আমরা একটা ধ্রুবক লিখতে পারি। এটা তোমরা ক্লাস 9 থেকে শিখে আসছো, সেটা আমার আর বোঝার বিষয় না। তো সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে আমরা একটা ধ্রুবক লিখতে পারি, সেই ধ্রুবকটাকে আমি দিলাম মিউ এক্স। খেয়াল করবা এখানে আমরা যে মিউটা লিখছি সেই মিউটা হচ্ছে ধনাত্মক, মানে জিরোর চেয়ে বড়। যেখানে আমরা লিখে দিব যেখানে মিউ ইজ গ্রেটার দেন জিরো। এখন প্রশ্ন আসে এখানে যে মিউটা জিরোর চেয়ে বড়, এই কন্ডিশনটা আবার কেন আসছে? এটা কেন লিখছি? কারণ হচ্ছে খেয়াল করো, যেহেতু ও বিন্দু থেকে কণাটা বাইরের দিকে যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করবা, ও বিন্দু থেকে কণাটা কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে যাচ্ছে। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এক্স অক্ষ, এই ও হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো যতই তুমি ডান দিকে যাবা ততই তুমি পজিটিভ আনসার পাবা, এক্স এর পজিটিভ আনসার পাবা। তুমি যদি বাম দিকে আসতা তাহলে এক্স এর নেগেটিভ আনসার পাইতা। অর্থাৎ তুমি এক্স অক্ষে যতই বামে যাবা ততই নেগেটিভ আনসার পাবো, যতই ডানে যাবা ততই পজিটিভ আনসার পাবো। তো যেহেতু প্রশ্ন এমনভাবে বলছে যে কণাটা ও বিন্দু হতে বাইরের দিকে যাচ্ছে, ও বিন্দু থেকে বাইরের দিকে যাওয়া মানে হচ্ছে আমাদের এখানে এখন পজিটিভ দিক হচ্ছে, যে কারণে আমরা এখানে মিউকে ধনাত্মক ধরছি এবং মিউ এর মান আমরা বলে দিলাম, পাশে একটু ঘোষণা করে দিলাম যে ভাই এখানে মিউ যেটা দেখতে পাচ্ছ সেই মিউটা আসলে জিরোর চেয়ে বড়। ওকে, এরপর আমাদের এই বাংলা কথাগুলোর আর তেমন কোনো গুরুত্ব নেই, কারণ এই কথাগুলো আমরা মোটামুটি বলে শেষ করেছি। খালি বেগ টেকেগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো। এবার দেখো এই এফকে আমরা কিভাবে লিখতে পারি। এফ হচ্ছে ত্বরণের ইকুয়েশন আমি তোমাদেরকে পড়াইছিলাম গত লেকচারে। তোমরা দেখছো যে ত্বরণকে কিভাবে প্রকাশ করা যায় ডিফারেন্সিয়াল ওয়েতে, সেটা হচ্ছে ডি ডি টি অফ ভি ইকুয়াল টু হচ্ছে মিউ এক্স। তাহলে আমরা কি করলাম? ত্বরণকে ডিফারেন্সিয়েবল ওয়েতে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ হয়। এখন দেখো আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি, এই ভি যেটা দেখতে পাচ্ছ সেটা দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। আমাদের এই প্রশ্নে ভি যেটা দেখতে পাচ্ছ সেটা দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ ত্বরণ দূরত্বের উপর ডিপেন্ডেন্ট, ত্বরণ দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। তো যেহেতু ত্বরণ দূরত্বের উপর ডিপেন্ডেন্ট, সেহেতু ত্বরণ যার মাধ্যমে আসছে, ভি এর মাধ্যমে আসছে, সেই ভিও দূরত্বের উপর ডিপেন্ডেন্ট না হইলে এই ঘটনা ঘটবে না। অর্থাৎ ত্বরণ দূরত্বের উপর ডিপেন্ডেন্ট এর মানে হচ্ছে ত্বরণ যার কারণে সৃষ্টি, বেগের কারণে সৃষ্টি, সেও দূরত্বের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে, নাহলে কিন্তু ত্বরণ আর দূরত্বের উপর ডিপেন্ডেন্ট হইতে পারতো না। যে কারণে আমরা বলতেছি যে ভিটা আসলে দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। ফলে আমরা ভিকে প্রথমে দূরত্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, পরে সেই দূরত্ব আবার কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট। ফলে আমরা সেই দূরত্বকে আবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এবং আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। তো এখানে যে জিনিসটা আমরা কাজে লাগাইছি সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নামে একটা বিষয় তোমরা ক্যালকুলাস 2-তে পড়ছো, যারা আমার কাছে পড়ছো তারাও দেখছো যে একটা ফাংশন যদি অন্য কোনো চলকের উপর ডিপেন্ডেন্ট থাকে, প্রথমে তাকে সেই চলক হিসাবে ডিফারেন্সিয়েট করতে হয়, পরে সেই চলকটাকে আবার শেষ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা থাকে। আর যদি তোমার এভাবে মনে না থাকে তাহলে তুমি এভাবেও করতে পারো। বেশিরভাগ স্টুডেন্ট যেভাবে মনে রাখে সেটা হচ্ছে এই ডিভি বাই ডিটি আছে, তো ডিভির নিচে আমি একটা জোর করে একটা ডিএক্স দিছি, সেই ডিএক্স আবার এখানে বসাই দিছি, তো ডিএক্স কাটা গেলে আবার ডিভি বাই ডিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুই লজিকই আসলে একই, কিন্তু আমি যে লজিকটা দিছি সেটা হচ্ছে একদম ব্যক্তিগত, সরি এটা একটা কি বলে সেটাকে বলা হয় যে একদম পারফেক্ট লজিক, যেটা আর কি পারফেক্ট লজিক হচ্ছে ভি
এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, ওই এক্স আবার টাইমের উপর ডিপেন্ডেন্ট, কারণ তুমি কোনো একটা দূরত্ব যেতে চাচ্ছ তো সময়ের উপর ডিপেন্ড করে তোমাকে যেতে হবে, টাইমের উপর ডিপেন্ড করে আমরা নির্দিষ্ট দূরত্বে যেতে পারি, তাই না? তো সেজন্য আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো এভাবে লেখার পর আমরা বিষয়টাকে এভাবেও করতে পারি, এই ডিএক্স বাই ডিটি সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, এক্স হচ্ছে আমাদের এখানে দূরত্ব, তাহলে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে বলা হয় বেগ। বেগের সমীকরণ তুমি নিশ্চয়ই পড়ছো, তাহলে ডিভি বাই ডিএক্স, আর এটাকে আমরা ভি লিখতে পারি, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে আমরা লিখতে পারি বেগ, এভাবে লিখতে পারি ইকুয়েশনটাকে। এবার আমি চাচ্ছি ভি এর বংশগুলো এক সাইডে থাক আর এক্স এর বংশগুলো এক সাইডে থাক, তো ভি এর বংশ হচ্ছে ভি আর ডিভি, তো আমি ইকুয়েশনটাকে এভাবেও করতে পারি ভি ডিভি। ওকে, ভি এর বংশ যেহেতু একসাথে থাকবে আর এর নিচে যে ডিএক্স আছে সেটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, ফলে আমি পাবো মিউ ডিএক্স, মিউ এক্স ডিএক্স, মিউ এক্স ডিএক্স। ব্যাস হয়ে গেল যে ভি এর বংশগুলো এক সাইডে আছে আর এক্স এর বংশগুলো এক সাইডে আছে। এখন এই ভি এর বংশ এক সাইডে, এক্স এর বংশ এক সাইডে এসে যে সমীকরণটা আসছে সেই সমীকরণের সাহায্যে আমরা আসলে বেগের আলোচনা করতে পারবো। কেন? কারণ দেখো এখানে আমাকে টোটাল কাজটার মধ্যে দিয়েছে দূরত্ব, মানে এখানে টোটাল জিনিসটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা কি? দূরত্ব, আর আমাকে আলোচনা করতে বলছে কি? গতি। তো ইকুয়েশনটা এমন হওয়া উচিত, দূরত্ব যেহেতু আমার এখানে দিছে, আমার এখানে অপশন প্রশ্ন পড়ে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে দূরত্বের কন্ডিশন দেওয়া আছে আর আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে বেগ, তো ইকুয়েশন এমন হওয়া উচিত যেন দূরত্ব এবং বেগের উপরে ডিপেন্ডেন্সি থাকে, দূরত্ব বেগের উপর ডিপেন্ডেন্সি থাকে, এবং আমাদের এই ইকুয়েশনে সেটাই আছে। দেখো দূরত্ব বেগ, এক পাশে দূরত্ব এক পাশে বেগ, কিন্তু এই ইকুয়েশন আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে এক পাশে ছিল দূরত্ব এক পাশে ছিল ত্বরণ, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করছিলাম এফ সমানুপাতিক এক্স, তো এখানে দেখো এক পাশে ছিল দূরত্ব আর এক পাশে ছিল ত্বরণ, কারণ প্রশ্নেই বলছে ত্বরণ আর দূরত্বের সাথে এই ব্যাপারটা ঘটবে। তো ত্বরণ আর দূরত্বের ইকুয়েশন থেকে আমরা হিসেব নিকেশ করে একটা সময় বেগ আর দূরত্বের ইকুয়েশনে চলে আসছে। এখন বেগ আর দূরত্বের উপরে নির্ভর করে আমরা যখন এই বান্দাকে ইন্টিগ্রেশন করে দিব তখন পুরো জায়গার জন্য আনসার বেরিয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ বলা হয়, যেহেতু তো সে যোগের মাধ্যমে যে আনসারটা আসার কথা সেটা সে আমাকে সূত্রের মাধ্যমে এনে দিবে। তাহলে এখন এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে নিই, তারপরে আর আমাদের কঠিন কাজ কিচ্ছু নেই, এরপরে খালি সূত্র প্রয়োগ করবো আর আনসারটা চলে আসবে, একদম সহজ হয়ে গেছে। আমি এটাকে চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারি, না আবার নাও দিতে পারি, এভাবেই লিখে দিতে পারি। তো দেখো এখানে এক্স এর মানের উপর ভি এর মান কেমন আচরণ করতেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করো, যখন এক্স ইকুয়াল টু এ, মানে এই জায়গায় যখন এক্স ইকুয়াল টু এ, তখন এ বিন্দুতে যে কণাটা ছিল সেই কণাটা ছিল স্থির অবস্থায়, এই যে এখানে স্পষ্ট উল্লেখ আছে স্থির অবস্থায়, তার মানে সেই কণাটার বেগ ছিল 0। তাহলে আমরা বলতে পারি যে এভাবে বলতে পারি যে যখন এক্স ইকুয়াল টু এ তখন ভি ইকুয়াল টু 0, মানে বেগ হচ্ছে 0। আর যখন এক্স ইকুয়াল টু এক্স, মানে এখানে আসছে তখন টি সময় পরে কণাটার বেগ ছিল ভি, বাংলায় লিখে দিয়েছিলাম যে টি সময় পরে কণাটার বেগ ছিল ভি, তাহলে পি বিন্দুতে এসে কণাটার বেগ হয়েছে ভি, আর পি বিন্দু কত দূরে? এক্স পরিমাণ দূরে, তো সেজন্য আমরা বলবো এবং এক্স ইকুয়াল টু এক্স তখন, এবং এখানে দিতে পারি এবং যখন এক্স ইকুয়াল টু এক্স তখন ভি ইকুয়াল টু ভি, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন এ হচ্ছে তখন বেগ ভি হচ্ছে 0, আর এক্স ইকুয়াল টু যখন এক্স হচ্ছে তখন বেগ ভি হচ্ছে ভি, অর্থাৎ ভি ইকুয়াল টু ভি। এই ভি হচ্ছে চলক, খেয়াল করো বাম পাশে যে ভি সেই ভি হচ্ছে চলক, আর ডান পাশে যে ভি দেখতে পাচ্ছ 0 দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওই চলকের মান। ওকে, তাহলে এখন খেয়াল করো এক্স এর লিমিট কত থেকে কত পাচ্ছি? এ থেকে এক্স, আর ভি এর লিমিট কত থেকে কত পাচ্ছি? 0 থেকে ভি। ওকে, এই দুই লিমিটের মধ্যে আমি উপরের ইকুয়েশনটাকে যখন ইন্টিগ্রেশন করে দিব আমরা ভি এর মান পেয়ে যাব। তাহলে এখন আমরা করব কি, এই সীমার মধ্যে আমরা সমাকলন করে পাই, তাহলে বলি যে এই সীমার মধ্যে সমাকলন করে পাই, এই সীমার মধ্যে সমাকলন করে পাই। তাহলে আমি এই সীমার মধ্যে সমাকলন করলে কি পাচ্ছি দেখো, এখানে করি ইন্টিগ্রেশন অফ বাম পাশে দেখো ভি ডিভি ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক আছে দেখো মিউ হচ্ছে ধ্রুবক, সেই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে চলে যাক, মিউ ধ্রুবক সেই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে চলে যাক, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। সমাকলন করছি কিন্তু লিমিট দিতে হবে, এই দিক হচ্ছে ভি এর লিমিট, তো ভি এর লোয়ার লিমিট কত? 0, আর আপার লিমিট কত? ভি, আর এক্স এর লোয়ার লিমিট কত? এ, আর আপার লিমিট কত? এক্স। তাহলে এক্স এর লোয়ার লিমিট হচ্ছে
এ আর আপার লিমিট হচ্ছে এক্স। ওকে, কলমের অবস্থা খুবই খারাপ। তাহলে কি বললাম, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ভি, আর এক্স এর লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে এক্স। এবার আমরা এটাকে খুবই সিম্পল ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন শেষ করার সাথে সাথে আমরা ভি এর জন্য একটা আনসার পাবো, দেখি সেটা কি পাই। তাহলে বা ভি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ভি স্কোয়ার বাই 2। তো কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, তো এখানে ভি এর পাওয়ার হচ্ছে 1, যে কারণে 1 প্লাস 1 হয়েছে, ফলে স্কোয়ার হয়ে গেছে। আর 0 থেকে ভি ইকুয়াল টু, এখানে কি হবে, মিউ তার জায়গায় থেকে যাবে, এখানেও তো এক্স ডিএক্স দেখা যাচ্ছে, ফলে এটা হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, আর তার আপার লিমিট লোয়ার লিমিট হবে এ থেকে এক্স। তো আমি এখানে ইন্টিগ্রেশনের এই সূত্রটা খুব বেশি ডিটেলসে বুঝাচ্ছি না, কারণ এটা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইতিমধ্যে বুঝে আসছো। এখনও যদি আমাকে এইভাবে ছোটোদের মতো বুঝাই দেয় তাহলে চলে না। তো তুমি তো যদি কোনো ঘ্যাবলা থাকে তাহলে তুমি অবশ্যই ক্যালকুলাস 1 বা ক্যালকুলাস 2 থেকে ইন্টিগ্রেশনগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে ও সূত্র যেহেতু এখানে এটাও ভি এটাও ভি, সেজন্য আমরা এটাও এক্স এটাও এক্স হিসেব করে আমরা সূত্রটা লিখছি। এটা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, দুটোটা একই রকম। এবার আমাদের কাজ হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেওয়া। তো আমি যদি আপার লিমিট বসাই তাহলে ভি এর জায়গায়, এই ভি এর জায়গায় একবার ভি বসবে আর লোয়ার লিমিট বসবে 0। তো ভি এর জায়গায় যদি ভি বসে তাহলে আমরা পাবো ভি স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস ভি এর জায়গায় যদি 0 বসায় তাহলে আমরা পাবো 0 ডিভাইড বাই 2, অর্থাৎ 0ই পাবো। তাহলে সেটা লেখার দরকার কি, ইকুয়াল টু মিউ তার জায়গায় থাক। এখানেও যদি আমরা আপার লিমিট বসাই তাহলে আমরা পাবো এক্স এর জায়গায় এক্স বসলে আমরা পাবো এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, আর মাইনাস এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে আমরা পাবো এ স্কোয়ার ডিভাইড বাই 2। খেয়াল করো এখানে কিন্তু লোয়ার লিমিট 0 না, যার কারণে এখানে উদাও করে দেওয়া যাবে না। এখানে তো 0 বসতে ফলে 0 আসছে, কিন্তু এখানে তো 0 না, এটা হচ্ছে এ। তাহলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2। এই আমরা পাইলাম আপার লিমিট লোয়ার লিমিটের ব্যাপার স্যাপার। এবার আমরা এখান থেকে হিসাব নিকেশ করে একটা সমীকরণ আনার চেষ্টা করব। দেখো এটা ভি স্কোয়ার বাই 2 লেখা যায়, আর এর পাশেরটা যেটা সেটাকে আমরা লিখতে পারি মিউ, এখানে লসাগু করতে পারি, এটা লসাগু হবে 2, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম লিখতে পারি। এখন দেখো এই ভি স্কোয়ারের নিচেও 2 আছে, আবার এদিকেও 2 আছে নিচে, তো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখন দেখো আমি ভি স্কোয়ার সমান পেয়ে গেছি, অর্থাৎ বেগের বর্গ পেয়ে গেছি, কিন্তু আমার তো দরকার বেগ আলোচনা করো, গতি আলোচনা করা, মানে হচ্ছে বেগ আলোচনা করা। তো সুতরাং আমি উভয়কে রুট করে দিলাম, আমি পাবো ভি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমি উভয় পক্ষকে রুট করার কারণে এটা পাইছি। তো আমি মুখে প্লাস মাইনাস বললেও এখানে আমি শুধুমাত্র প্লাসটা লিখছি, মাইনাসটা কেন লিখি নেই সেই কথা আমাদেরকে জানাই দিতে হবে, কারণ তুমি একটা ঘটনা ঘটাবা আর সেটা তুমি এখানে উল্লেখ করবে না, সেরকম হবে না। তোমাকে প্রত্যেকটা লজিক এখানে ক্লিয়ার হইতে হবে, প্রত্যেকটা লজিকে। তো দেখো আমাদের প্রশ্নে এখানে বস্তুটা কেমন অবস্থায় ছিল, স্থির অবস্থায়, মানে তার বেগ ছিল 0, এবং সে ডান পাশে যেতে শুরু করছে কিভাবে, ত্বরণ নিয়ে। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া, তার মানে আমাদের এই কন্ডিশনে এই বস্তুর ত্বরণ শুধু বাড়তেই থাকবে, মানে ত্বরণে চলতেছে সেহেতু তার বেগ বাড়তেই থাকবে। তাহলে দেখো এখানে যে প্লাস মাইনাস আসতেছে, সেই প্লাস মাইনাস কার মান, বেগের মান। তো আমি নেগেটিভ মানটা কেন নিব, নেগেটিভ মানটা তো বুঝাচ্ছে বেগ কমতেছে, কিন্তু আমার এখানে তো বেগ কমার কোনো সুযোগই আমি দেখতে পাচ্ছি না, কারণ সে আগে ছিল 0 বেগে, আগে তার বেগ ছিল 0, এখন সে যেতেই থাকতেছে, তার মানে তার বেগ বাড়তেই থাকতেছে। সে যতই যাবে তার বেগ বাড়তেই থাকবে। যেহেতু তার বেগ বাড়তেই থাকতেছে, সেটা আমি পজিটিভ মান নিব। যদি আমি কোনোভাবে অঙ্কের কন্ডিশনে বুঝতে পারতাম যে বেগ কমতেছে, তাহলে আমি তার মান নেগেটিভ নিতাম। ওকে, তাহলে এখানে প্লাস মাইনাস আসার কথা ছিল, কিন্তু আমি প্লাস মাইনাস না আনার পিছনে যুক্তি কি, কারণ এখানে শুধুমাত্র বেগ কি হয়, বাড়তেই থাকে। তাহলে আমরা এভাবে বলে দিতে পারি যে যেহেতু, একটু বাংলায় বলে দিব, যেহেতু সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, যেহেতু সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, তারপরে লিখবা তাই কেবল যোগবোধক চিহ্ন নেওয়া হয়েছে, তাই আমি আর লিখতে পারতেছি না, তাই কেবল যোগবোধক চিহ্ন নেওয়া হয়েছে, এই কথাটা লিখে দিবা। তাহলে তোমার ভি এর ইকুয়েশন পেয়ে গেছো। এই জিনিসগুলো আমার এখন আর দরকার নেই, আমি ভি এর মান কেমন হতে পারে সেই সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এবার আমি গতি আলোচনা করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমার খালি ভি এর ইকুয়েশনটা দরকার। ওকে,
এখন দেখো আমরা ভি ইকুয়াল টু যেটা পাইছি, ভি ইকুয়াল টু মিউ রুট ওভার মিউ এত এত, এবং সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাই বলে আমরা পজিটিভ মানও নিছি। তো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, আবার ভিকে আমরা এভাবে লিখতে পারি না। ভি সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে ভি সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি, মানে হচ্ছে দূরত্বকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, দূরত্বকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, বেগ পাই। তো ভি সমান, ভি না লিখে আমরা ডিএক্স বাই ডিটি লিখতে পারি, আর এই পাশে যেটা আছে রুট ওভার মিউ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এভাবে লিখতে পারি, মিউ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা করলাম কি, আসলে এই ভিকে আমরা ডিএক্স বাই ডিটি লিখতে পারি, আর ডান পাশে যা আছে তা লিখে রাখলাম। ওকে, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে দিই, 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর এখান থেকে আমি আবার আরেকটা ইন্টিগ্রেশন করে আরেকটা আনসার বের করতে পারি, যেটা আরেক রকমের হবে এবং সেটাও আমাকে বেগের মান দিবে। আমরা একটু খেয়াল করি, সেটাও আমাদেরকে বেগের মান কীভাবে দিবে একটু দেখো। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে টি। তো আমি এখানে এক্স এবং টিকে আলাদা আলাদা করে ফেলার চেষ্টা করব, কিভাবে দেখো, বা এখানে আমি ডিএক্স বাই ডিটি যেমন আছে তেমন রাখবো। এখানে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো তো, রুট মিউ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে দেখো যেহেতু এটা গুণ সম্পর্কে আছে, সেহেতু আমরা রুটটাকে আলাদা আলাদা করে সেপারেশন করে একই গুণ সম্পর্কে রেখে লিখতে পারি, এরকম আমরা লিখতে পারি। ওকে, তো এখন আমি করব কি, এক্স এর বংশ যাদের কাছে আছে তাদেরকে আমি এক সাইডে নিয়ে আসবো। তো এখানে ডিএক্স এ তো এক্স এর বংশ আছেই, আর এখানে এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা তো একটা এক্স এর বংশ রয়ে যাচ্ছে, ফলে আমি তাকে এক্স এর নিচে নিয়ে আসছি, অর্থাৎ এক্সগুলোকে এক পাশে নিয়ে আসছি, ইকুয়াল টু রুট ওভার মিউ তার জায়গায় থাক, এটা একটা ধ্রুবক, আর এই ডিটিটাকে তার সাথে গুণ করে দিলাম। ফলে দেখো হইলো কি, এক্স এর বংশগুলো সব এক পাশে চলে আসছে, টি এর বংশগুলো সব এক পাশে চলে আসছে। অর্থাৎ এই ইকুয়েশন এখন আমাকে বুঝাবে, বা এই ইকুয়েশন থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন, টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন। অর্থাৎ এই ইকুয়েশনকে আমি যখন ইন্টিগ্রেশন করব তখন টি এর মানের উপরে ডিপেন্ড করে ইন্টিগ্রেশনটা করব এবং এক্স এর অনুসঙ্গে ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে এখন আমাকে খুঁজতে হবে টি এর মান কত থেকে কত এবং এক্স এর মান কত থেকে কত আমরা আমাদের চিত্রে পাচ্ছিলাম। যখন আমি ঘটনাটা শুরু করছি, মানে যখন আমি হিসেবটা শুরু করছি, সেই হিসেবের মুহূর্তে টাইম থাকবে 0, ঘড়ির কাঁটা ধরো তুমি স্টপ ওয়াচ নিছো, তুমি যখন টি টাইমের কথা বলছো, তো যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল তখন তোমার টাইমও 0 ছিল। তুমি যেই এক্সপেরিমেন্ট শুরু করছো সঙ্গে সঙ্গে তুমি ঘড়িটাকে স্টার্ট করছো, আর কাঁটাটা 0 থেকে যাওয়া শুরু করছে এবং টি সময় এসে তাকে তুমি আবার বন্ধ করে দিচ্ছ, মানে টি সময়ে তুমি হিসাবটা করতে চাচ্ছ। ওকে, তাহলে শুরুতে টাইম ছিল 0 আর এখানে টাইম ছিল টি। কেন এখানে টাইম টি ছিল কেন? কারণ তুমি নিজের মুখে বলছো যে টি সময় পরে সে পি বিন্দুতে আসছিল। ওকে, তাহলে এই ইকুয়েশনে আমরা বলতে পারি যে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু হচ্ছে এ। এই দেখো, যখন টি ইকুয়াল টু 0 মানে টি ইকুয়াল টু 0 সময়ে এই কণাটা এক্স ইকুয়াল এ পয়েন্টে ছিল, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ছিল, আর যখন টি ইকুয়াল টু টি হয়ে গেছিল তখন কণাটা এক্স ইকুয়াল টু এক্স পয়েন্টে চলে গেছে। তো আমরা বলবো আবার, এবং যখন টি ইকুয়াল টু টি তখন এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এই সীমার মধ্যে এখন আমরা এই ইকুয়েশনকে সমাকলন করে দেব। তাহলে এই সীমার মধ্যে সমাকলন করে পাই, তাহলে তোমরা সুন্দর করে লিখবে এই সীমার মধ্যে সমাকলন করে পাই। তাহলে আমরা এই সীমার মধ্যে সমাকলন কাকে করতেছি? তাহলে সমাকলন আমি এখানে করি, ইন্টিগ্রেশন অফ, না এখানে না করে আমি উপরেই করি, কারণ হচ্ছে এই জায়গায় করাটা বেটার হবে। ইন্টিগ্রেশন তাহলে সমাকলন করতেছি কাকে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কলমের কালি একটু ঝাপসা হচ্ছে, আমার মুখের কথাগুলো বোঝার চেষ্টা করিও। আর এখানে রুট ওভার মিউ এটা হচ্ছে ধ্রুবক, আর ইন্টিগ্রেশন আমরা করবো খালি ডিটিকে, কারণ আমরা এই ইন্টিগ্রেশন কার কার সাপেক্ষে করতেছি দেখো, এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে, এক পাশে এক্স এর সাপেক্ষে এক পাশে টি এর সাপেক্ষে। আর লিমিট কি দেখো, এক্স এর পাশে এক্স এর লিমিট হচ্ছে এ থেকে এক্স পর্যন্ত, আর টি এর পাশে লিমিট হচ্ছে 0 থেকে টি,
0 থেকে t পর্যন্ত। ওকে, তাহলে তোমার সবসময় আপার লিমিট লোয়ার লিমিটের ব্যাপার ভাবতে হবে। তুমি শুরুতে কোথায় ছিলা সেটা হচ্ছে লোয়ার লিমিট, আর শেষে কোথায় যাচ্ছ সেটা হচ্ছে আপার লিমিট। তো আমি শুরুতে 0 টাইমে ছিলাম, সেটা লোয়ার লিমিট। শুরুতে x ইকুয়াল টু a তে ছিলাম, সেটা লোয়ার লিমিট। আর শেষে আমি t ইকুয়াল টু t টাইমে গেছি, সেটা আপার লিমিট। আর শেষে x ইকুয়াল টু x অবস্থানে গেছি, সেটা আমার আপার লিমিট। ওকে, এবার দেখো এটার ইন্টিগ্রেশন বই অনেক জটিল করে করছে, আমাদের এত জটিলতার ইচ্ছা নেই। আমরা খুব সিম্পল ইন্টিগ্রেশন করব, কারণ হচ্ছে এই ইন্টিগ্রেশনের সরাসরি একটা সূত্রই আছে। আর খেয়াল করো এই ইন্টিগ্রেশন সূত্রটা কি, দেখো ইন্টিগ্রেশন অফ 1/√x² - a² dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1/√x² - a² dx। এটার সূত্র হচ্ছে cos হাইপারবোলিক ইনভার্স, কি বললাম, cos হাইপারবোলিক ইনভার্স। খুব ভালো করে খেয়াল করবা, cos ইনভার্স না, cos হাইপারবোলিক ইনভার্স। cos ইনভার্স এক জিনিস, cos হাইপারবোলিক ইনভার্স এক জিনিস। ওকে, cos হাইপারবোলিক ইনভার্স x/a। ওকে, কি বলছে সূত্রটা, cos হাইপারবোলিক ইনভার্স x/a। কার সূত্র, 1/√x² - a² এর সূত্র। তো এখানে হুবহু সেটাই আছে, খালি হয়েছে কি এই dx-টা উপরে গুণ আকারে আছে। তো dx-টাকে আমি যদি পাশে নামাই লিখি পুরো এটার মতো হয়ে যাবে না? তাহলে আমি এটা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে cos হাইপারবোলিক ইনভার্স x/a, cos হাইপারবোলিক ইনভার্স x/a। আর এটার আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, যেহেতু সূত্র শেষ হয়েছে। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে a থেকে x ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি √μ আর dt ইন্টিগ্রেশন অফ dx। খেয়াল করো ইন্টিগ্রেশন অফ, এই কলমটার এমন বাজে অবস্থা কেমন হয়েছে, আচ্ছা যাই হোক, ইন্টিগ্রেশন অফ dx সমান হচ্ছে শুধুই x। তাহলে ইন্টিগ্রেশন অফ dt সমান হচ্ছে শুধুই t, আর এই t এর আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে t। ব্যাস, এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসিয়ে দিই, একটা আনসার আমাদের কাছে আসবে। খেয়াল করো আনসারটা কি আসতে পারে। cos হাইপারবোলিক ইনভার্স, এখানে আমি x এর জায়গায় প্রথমে x বসাবো, x এর জায়গায় কি বসাবো, x। তাহলে আমরা পাবো কি cos হাইপারবোলিক ইনভার্স x/a। কেন, কারণ আমি x এর জায়গায় x বসাইছি, কিছুই তো বসাইনি। মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসানো মানে হচ্ছে x এর জায়গায় এটাকে বসাবো। তাহলে আমরা কি পাবো, cos হাইপারবোলিক ইনভার্স a/a। খুব ভালো করে খেয়াল করো, cos হাইপারবোলিক ইনভার্স a/a, আপার লিমিট বসাইছি লোয়ার লিমিট বসাইছি, ইকুয়াল টু √μ। আর t এর জায়গায় একবার t বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে t এর জায়গায় একবার বসাবো t, মাইনাস t এর জায়গায় বসাবো 0। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসাই, এই অবস্থায় আমরা মোটামুটি আসলাম, তাই তো। তো এখন দেখো এই cos হাইপারবোলিক ইনভার্স 1 সমান হচ্ছে 0। খুব ভালো করে খেয়াল করো, cos হাইপারবোলিক ইনভার্স 1 সমান হচ্ছে 0। এটাও তোমার সূত্র হিসেবে জানা দরকার। কি বলছি, cos হাইপারবোলিক ইনভার্স 1 সমান হচ্ছে 0। খুব ভালো করে মনে রাখবা, cos হাইপারবোলিক ইনভার্স 1 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, cos হাইপারবোলিক ইনভার্স, এখানে তো 1 হচ্ছে না, এখানে x/a হচ্ছে। মাইনাস এখানে কি হচ্ছে দেখো, cos হাইপারবোলিক ইনভার্স a কাটা গেল আর এখানে থাকে 1। তো cos হাইপারবোলিক ইনভার্স 1 সমান হচ্ছে 0। তা আমি এটা আর লিখবো না, এটা 0 হয়ে গেছে। আর ওই পাশে যা আছে তা লিখি, তাহলে √μ t। এখানে একটা জিনিস মনে রাখবা যে রুটটা কিন্তু t এর উপরে নাই, রুটটা শুধু মিউ এর উপর আছে। ওকে, তাহলে আমরা cos হাইপারবোলিক ইনভার্স x/a সমান μ t পাইছি। এখন দেখো এই cos হাইপারবোলিক ইনভার্সকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, তাহলে আমরা এভাবে পাবো, এই পাশে x/a পড়ে থাকবে, ইকুয়াল টু cos হাইপারবোলিক ইনভার্স, এই পাশে এসে cos হাইপারবোলিক √μ t এরকম হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করো বিষয়টা, হ্যাঁ, √μ t এরকম হয়ে যাবে। কেন, এদিকে ইনভার্স ছিল, ওইদিকে সে ইনভার্স থেকে নর্মাল হয়ে যাবে। ইনভার্স মানে আমরা যেটা বুঝি বিপরীত, ওইদিকে যে সে নর্মাল হয়ে গেছে। আর ওইদিকে μ t ছিল, তাকে সে থিটা হিসেবে নিয়ে নিছে। আর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে x ইকুয়াল টু বের করবো। এখানে x এখানে রেখে দিই, তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে a cos হাইপারবোলিক √μ t, t এর উপরে কিন্তু রুট চিহ্নটা নাই, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি দূরত্ব পাইছি কার সাপেক্ষে, t এর সাপেক্ষে। অর্থাৎ আমি এই ইকুয়েশন থেকেই বেগের মান নির্ণয় করতে পারতাম। দেখো এখানে v ইকুয়াল টু যেটা আসে সেটা থেকে কিন্তু বেগের অবস্থা আমি জানাইতে পারতাম, কিন্তু এখানে আমি আবার x একটা আনছি। এখন এখান থেকে এটা আমার দরকার কি, আমাকে তো খালি গতি আলোচনা করতে বলছে। তো গতি আলোচনা করতে গিয়ে আমি শুধুমাত্র দূরত্বের আলোচনা কেন করতে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই, এখন আমি ব্যাখ্যা করব তার কারণটা কি। খেয়াল করো, এই যে x ইকুয়াল টু তুমি যেটা পাইছো, যে ইকুয়েশনটা পাইছো, সেটাকে এখন তুমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও। তো আমি বলি যে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। t এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তো t এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, d
ডিটি অফ এক্স ইকুয়াল টু এই পাশে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এ হচ্ছে ধ্রুবক, আর কস হাইপারবোলিক এই জিনিসটাকে প্রথমে ধ্রুবক কি মনে করতে হবে, টি মনে করতে হবে। আমি কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি টি এর সাপেক্ষে। তো যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এই হচ্ছে ধ্রুবক, কস হাইপারবোলিক এতকে ডিফারেন্সিয়েট করতে গেলে এই পুরো জিনিসটাকে আমাকে টি মনে করতে হবে। তো আমি যখন এটাকে টি মনে করব তখন কস হাইপারবোলিক টি এটার আনসার হবে সাইন হাইপারবোলিক টি, সাইন হাইপারবোলিক টি রুট ওভার মিউ টি। কি বলছি, এই পুরোটাকে আমি কি মনে করছি, টি মনে করছি। তাহলে কস হাইপারবোলিক টি সমান হচ্ছে সাইন হাইপারবোলিক টি। একটু সূত্রগুলো মাথায় রাখো, আমি একটু সূত্রের ব্যালেন্সটা এখানে একটু ছোট করে দেখাই দিই। সেটা হচ্ছে ধরো ডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স না আমি কজ এক্স লিখতে চাচ্ছি, ডিডি এক্স অফ কজ এক্স, এটা সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস ডিডি এক্স অফ কজ এক্স, এটা সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স। কিন্তু ডিডি এক্স অফ কস হাইপারবোলিক এক্স যখন হবে তখন সেটা সূত্র হবে শুধু সাইন হাইপারবোলিক এক্স, অর্থাৎ যখন হাইপারবোলিক আসে তখন নেগেটিভ হয় না। এই সূত্রটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, নাহলে কিন্তু তুমি আলটিমেটলি ভুল বুঝবা বিষয়টাকে। ওকে, তাহলে দেখো ডিডি এক্স কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, কিন্তু যখন হাইপারবোলিক আসবে তখন আর মাইনাস হবে না। তাহলে আমি এটাকে এক্স মনে করছি, তাহলে কস হাইপারবোলিক এক্স সমান হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স। ইজ ইট এক্স? এটাকে আসলে এক্স ছিল, নট এক্স। তো তাকে আবার ডিফারেন্সিয়েট করে বসাইতে হবে। যেটাকে তুমি এক্স টি মনে করছো যেটাকে, সেটাকে আসলে টি ছিল না, তাকে আবার ডিফারেন্সিয়েট করো। তো তাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করতে যাও তাহলে রুট ওভার মিউ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ধ্রুবক, রুট ওভার মিউ যেটা সেটা ধ্রুবক, আর টিকে ডিফারেন্সিয়েট করলে তুমি পাবো 1। তাহলে কি বললাম, এই যেটাকে আমি টি ধরছি কিন্তু টি ছিল না, তাকে আবার যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে রুট ওভার মিউ থাকবে ধ্রুবক, আর টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1। এই রুট ওভার মিউ যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থিটার ভিতরে ঢুকবে না, কারণ এটা আলাদা গুণ সম্পর্কে ডিফারেন্সিয়েট হয়ে আসছে এবং এই জিনিসটা আসলে সামনে চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, এ রুট ওভার মিউ, আর এখানে সাইনের ভিতরে পাচ্ছি সাইন হাইপারবোলিক রুট ওভার মিউ টি। ওকে, তাহলে এখন দেখো আমি যে এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তার একটা বিশাল উদ্দেশ্য ছিল, যদিও খালি চোখে উদ্দেশ্যটা দেখা যাবে না, কিন্তু একটু আনুবীক্ষণিক দৃষ্টিতে যদি তোমাকে আমি দেখাইতে চাই তাহলে আমি যেটা দেখাইতে পারবো সেটা হচ্ছে এই টি এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করে আমরা যে আনসারটা পাবো সেটাকে বলা হয় বেগ। টি এর সাপেক্ষে দূরত্বের ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটাকে বলা হয় বেগ। তাহলে ভি ইকুয়ালটা আমরা পাচ্ছি এ রুট ওভার মিউ সাইন হাইপারবোলিক রুট ওভার মিউ টি। তাহলে খুব ভালো করে খেয়াল করো, টি এর সাপেক্ষে যেটা ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটা কি, বেগ। এটাকে আমি দিব 2 নম্বর সমীকরণ। এবার দেখো এখানেও আমি ভি সমান একটা সমীকরণ বের করছিলাম যাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি, আবার অনেক নাটক করে ভি সমান আরেকটা সমীকরণ বের করছি যেটাতে আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন কথা হচ্ছে দোনোটাকে বের করার দরকারটা কি? একবার যখন আমি ভি সমান পেয়ে গেছি সেখান থেকেই আমি গতিটা আলোচনা করে দিলেই তো হয়, মানে কমন সেন্স হচ্ছে এটা। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে ভিটা আমি বের করছি সেই ভিটার ভিতরের দিকে একটু তাকাও, সে দূরত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সমীকরণ দিয়ে আমি যদি বেগের ব্যাখ্যা দিই, গতি আলোচনা করি, তাহলে দূরত্বের সাপেক্ষে গতিকে আলোচনা করতে হবে। আর এখন আমি যে সমীকরণটা নতুন করে বের করে আনছি সেই সমীকরণটার দিকে তাকাও, এ ধ্রুবক মিউ ধ্রুবক, এখানে মিউ ধ্রুবক, খালি এখানে একটা টি আছে। তাহলে এই বেগটা নির্ভর করতেছে সময়ের উপর। তো এই সমীকরণ দিয়ে আমি দূরত্বের সাপেক্ষে গতি আলোচনা করতে পারবো, এই সমীকরণ দিয়ে আমি সময়ের সাথে গতি আলোচনা করতে পারবো। এখানে তোমাকে বলে নাই দূরত্বের সাপেক্ষে গতি আলোচনা করো, সময়ের সাপেক্ষে গতি আলোচনা করো, কোনোটাই না বলার কারণে আমাকে গতি যে বিষয়ের উপর ডিপেন্ডেন্ট হয়, গতি বা বেগ যে সকল বিষয়ের উপর নির্ভর করে সে সকল বিষয়ের সমীকরণ আমাকে আনতে হবে। তো গতি বেসিক্যালি দূরত্বের উপর নির্ভর করে, কত দূরে গেছে সেটার উপরও নির্ভর করে, এবং টাইমের উপরও নির্ভর করে। ত্বরণ তো এখানে দিছেই, এটাই ত্বরণের কথা আর বলে লাভ নেই। তো আমাকে যেটা দেয় নাই সেটা হচ্ছে দূরত্ব দেয় নাই, টাইম দেয় নাই। সেজন্য আমার দুইটাই ইকুয়েশন দরকার। একটা ইকুয়েশন হচ্ছে দূরত্বের সাপেক্ষে গতির আলোচনা, আর একটা ইকুয়েশন হচ্ছে টাইমের সাপেক্ষে গতির আলোচনা। তো আমি আশা করি যে তোমাদেরকে বুঝাইতে পারছি যে কেন আমি বেগের ইকুয়েশন পেয়ে যাওয়ার পরেও আবার আরেকটা ইকুয়েশনের জন্য লাফালাফি করতেছি। এবার আমাদের আর কোনো কাজ নাই, কারণ হচ্ছে আমরা বেগ যার উপর ডিপেন্ডেন্ট তাদের সবার ইকুয়েশন আমরা ইতিমধ্যে এখানে
কোট করে ফেলছি, এটুকু পেয়ে গেছি। এবার আমরা বলবো যে 1 নম্বর সমীকরণ আমাদেরকে কি দেয় আর 2 নম্বর সমীকরণ আমাদেরকে কি দেয়। তাহলে আমরা বলবো যে সমীকরণ 1 ও 2 যথাক্রমে, ওকে 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 তাহলে আমরা বলি যে এখানে এটুকু লেখার পর আমরা বলবো যে এখানে সমীকরণ 1 কি আমাদেরকে কি দিচ্ছে, আমরা বলবো যে এখানে আমি সংক্ষেপে লিখতেছি, এখানে সমীকরণ 1 দূরত্বের সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে বেগ প্রকাশ করে এবং সমীকরণ 2 সময়ের সাপেক্ষে বেগ এর মান প্রকাশ করে। সময়ের সাপেক্ষে বেগের মান প্রকাশ করে। এখন দেখো, এখন তোমার দেখতে হবে যে কোনটাতে কি হচ্ছে। যদি এখানে দূরত্ব বাড়তে থাকে ভি এর আনসার কেমন হবে, আর যদি এখানে টাইমের টি সময় বাড়তে থাকে তাহলে আনসারটা কি হবে, সেটার উপরে নির্ভর করে তুমি একটা বাংলা কথা লিখে দিবা, গতির আলোচনা হয়ে যাবে। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি এক্স এর মান বাড়াইতে থাকি ভি এর মানও বাড়তে থাকবে, তার মানে দূরত্ব যত বাড়বে বেগও তত বাড়বে। কেন দেখো, তুমি এখানে এক্স এর জায়গায় 0 দাও, একটা আনসার পাবা। এক্স এর জায়গায় 1 দাও, অবশ্যই 0 যেটা দিছো তার চেয়ে বেশি আনসার পাবা। এক্স এর জায়গায় যদি 2 দাও আর একটু বড় আনসার পাবা। এক্স এর জায়গায় যদি তুমি 100 দাও আরো বড় আনসার পাবা। এক্স এর জায়গায় তুমি যদি 1000 দাও আরো বড় আনসার পাবা। অর্থাৎ এক্স এর মান তুমি যত বাড়াবা, এক্স এর মান বাড়ানো মানে দূরত্ব বাড়ানো, দূরত্ব যত বাড়াবা তুমি বেগের মান তত বড় পাবা। একইভাবে এই ইকুয়েশনের দিকে তাকালে আমরা দেখব টি এর মানও আমি যত বাড়াবো বেগের মানও তত বাড়বে। এবং এটা তো একটা খুবই সিম্পল কথা, যেহেতু সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেহেতু তার বেগ তো বাড়তেই থাকবে। সেটা তো ইকুয়েশন না এনেও আমরা প্রকাশ করতে পারতাম। আমরা তো খালি চোখে খালি মেন্টালিটি দিয়েই আমরা বলতে পারতেছি যে এখানে বেগের মান কি হচ্ছে, সামনের দিকে খালি বাড়তেই থাকতেছে। তো টাইম যত যাচ্ছে বেগও তত বাড়তেছে, দূরত্ব যত যাচ্ছে যত বেশি দূরে যাচ্ছে বেগও তত বেশি বাড়তেছে। তো আমরা এখন এই কথাগুলো এখানে বলে দিব যে সুতরাং প্রকাশ করে। তাহলে আমরা বলবো সুতরাং কণাটি ক্রমাগত বেগের বৃদ্ধি নিয়ে কণাটি ক্রমাগত বেগের বৃদ্ধি নিয়ে এক্স অক্ষের, কলমের অবস্থা খারাপ, এক্স অক্ষের, একটু আমার মুখের কথা শোনার চেষ্টা করবা, এক্স অক্ষের ধনাত্মক দিকে এগিয়ে যাবে, ধনাত্মক দিকে এগিয়ে যাবে। ধনাত্মক দিকে কেন এগিয়ে যাবে, কারণ এখানে নেগেটিভ আসাতে কোনো চান্সই রাখি নেই। আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না রে ভাই, তুমি দূরত্বকে সর্বনিম্ন 0 করতে পারো, -1 -2 কখনো দূরত্বকে করতে পারো না। তো দূরত্ব সবসময় পজিটিভ হয়, সময়ও তো কখনো নেগেটিভ 1 সেকেন্ড, নেগেটিভ 2 সেকেন্ড এরকম আমরা কখনোই কোনোদিন হিসাব করি না। সময় সবসময় 0 থেকে স্টার্ট হয়, অর্থাৎ সময় কখনো 0-র চেয়ে নিচে কাউন্ট করা হয় না। তাহলে যেহেতু টাইম কখনো 0-র চেয়ে নিচে কাউন্ট করা হয় না, সেহেতু এই ইকুয়েশন কোনোদিনও আমাকে নেগেটিভ আনসার দিতে পারবে না। আর দূরত্ব যেহেতু কখনো নেগেটিভ হয় না, সুতরাং এই ইকুয়েশন আমাকে কখনো নেগেটিভ আনসার দিতে পারবে না, কোনো ইকুয়েশন আমাদেরকে নেগেটিভ আনসার দিতে পারবে না। ফলে এটা ধনাত্মক দিকেই এগিয়ে যাবে। আর এখানে যে মিউ আমরা ধরছিলাম সেটা তো আমরা অনেক আগে থেকে সেটাকে ধনাত্মক ধরছিলাম। কেন, কারণ সে ও বিন্দুকে ক্রস করে চলে যাচ্ছে, ফলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে চলে যাচ্ছে দেখতেছিলাম। যে কারণে আমরা বললাম যে সুতরাং কণাটি ক্রমাগত বেগের বৃদ্ধি নিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকে এগিয়ে চলে যাবে। তো এই একটা প্রশ্ন তোমরা যদি ক্লিয়ারলি বুঝে উঠতে পারো তাহলে দেখবা যে অনেকগুলো প্রশ্ন আছে একই রকম কন্ডিশনের। এখানে কন্ডিশন যেটা ত্বরণের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাতে শুধুমাত্র একটু এদিক সেদিক করে দেয়, বাকি পুরা প্রশ্ন দেখবা যে প্রায় কাছাকাছি থাকে। শুধুমাত্র কন্ডিশন দেখে তোমাকে সমীকরণটা রেডি করতে হয়। আমি একবার ছোট্ট করে তোমাদেরকে শুরুর রিভিউটা একটু দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা যে বাংলা কথাগুলো লিখছিলাম সেই বাংলা কথাগুলোতে প্রশ্নে যা যা আছে তা থাকতে হবে, এবং তুমি যা যা চেঞ্জ করছো, তুমি যা যা নতুন আনছো অঙ্ক করার স্বার্থে সেই কথাগুলো তোমার এখানে বাংলায় নোট করা থাকতে হবে। এটাই হচ্ছে শুধুমাত্র বাংলা কথাগুলোর বৈশিষ্ট্য। বাংলা কথাগুলো তুমি তোমার মতো করে সাজায় লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি যেভাবে লিখছি সেভাবে লিখলে চলবে না হবে এমন কোনো কথা নাই, বইয়ে যেভাবে লিখছে সেভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই। আমি বইয়ের মতো লিখি নাই, বই একরকম লিখছে, আমি তিতাস পাবলিকেশনসের বই ফলো করতেছি, বই একরকম লিখছে, আমি আমার মতো করে লিখছি। আমি প্রশ্নের দিকে তাকায় নিজের মতো করে গুছায় লিখছি, তুমিও তোমার মতো করে গুছায় লিখবে। শুধুমাত্র
গুছায় লেখার সময় তুমি যেটা খেয়াল করবা সেটা হচ্ছে এখানে যে তথ্যগুলো প্রয়োজন সেই সমস্ত তথ্যগুলো যেন ওই বাংলা কথাতে থাকে। কি কি তথ্য? প্রশ্নের প্রাইমারি লেভেলে যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো যেন থাকে, এবং তুমি যে এক্সচেঞ্জ করছো অঙ্ক করার সাথে, তুমি যে এই কণাটাকে এই বিন্দুতে আনছো সেই সময়ে যে যে উপাত্তগুলো দরকার, সময় দরকার, কত দূরে গেছে সেটা দরকার, কত বেগ হয়েছে সেটা দরকার, সেই উপাত্তগুলো দিয়ে তুমি গুছিয়ে নিজের মতো করে লিখে দিলেই হবে। ওকে, এখন দেখো আমরা এখানে বলছিলাম কি এখানে ত্বরণ কিসের সমানুপাতিক? দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। তো সেজন্য আমরা লিখছিলাম যে এফ হচ্ছে ত্বরণ, আর এফ ত্বরণটা হচ্ছে দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। তো দূরত্বকে আমরা এক্স ধরছিলাম, ফলে আমরা বলছিলাম দূরত্বের অনুসারে পরিবর্তনশীল। কখনো কখনো সরাসরি বলে দিতে পারে ত্বরণ দূরত্বের সমানুপাতিক। তো যখন বলে দিবে ত্বরণ দূরত্বের সমানুপাতিক, তখন তোমার আর এই পরিবর্তনশীল বুঝারই দরকার নেই, তখন তো ত্বরণ দূরত্বের সমানুপাতিক তুমি প্রশ্ন পড়েই বুঝে যাবা। ওকে, এরকম অনেক প্রশ্ন তুমি এখানে পাবা, দেখবা যে মোটামুটি এই একটা অঙ্ক তুমি ভালো করে বুঝার পর অন্যান্য অঙ্কগুলো সহজ লাগতেছে। যে জায়গায় গিয়ে তোমার গ্যাঞ্জাম লাগবে সেটা হচ্ছে ওই ইন্টিগ্রেশনের সূত্রের অভাব, যে ইন্টিগ্রেশনের সূত্র তুমি কম জানো, তো ইন্টিগ্রেশনের সূত্রগুলো একটু যেটা যেখানে লাগে সেটা সেখান থেকে শিখে নিলেই তুমি মোটামুটি এই ধরনের অঙ্কগুলোকে নিজেই সলভ করে ফেলতে পারবা। এই একটা অঙ্ক দেখার পরেই তোমার অনেক অঙ্কের সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাবে।